হ্যালো। শুনুন, আপনি উইদাউট এনি পারমিশন আমার লেখাটা কি করে আপনার স্ট্যাটাসে দিতে পারেন? প্রশ্নটা অতর্কিতে ছুঁড়ে দিতে কেল্লা ফতে। Ladies and gentlemen, you are under Love Area, Season 2. আর পাঁচটা সাধারণ জীবনের গল্পের মতো এই গল্পটা নয়। গল্পটা শুরু তো আছে, কিন্তু শেষটা ঠিক কিভাবে শেষ, কতটা শেষ, আদৌ শেষ কিনা জানা নেই। এই প্রথম মেয়েটার অফরোডে ঘোরা, পছন্দের পুরুষের বাইকের পিছনে বসে লং ডিস্টেন্স যাওয়া, রাস্তার ফুটপাতের উপর গজিয়ে ওঠা অসাধারণ স্বাদের চা খাওয়ার নতুন অভিজ্ঞতা সঞ্চয়। হ্যাঁ, এই প্রথম। এর আগের জীবনটা না থাক, ওই সময়টার গল্প না হয় অন্য কোনো দিন, অন্য কোনো বইতে, অন্য কোনো সময়। ছোটবেলার মতো নন্দিনীর এই গল্পে রাপুনজেল, সিন্ড্রেলা ছিল না। ছিল দ্রৌপদী, সীতা, ক্ষীরের পুতুল, পাগলা দাশু, টিনটিন, ফেলুমিত্তির এরা। এদের ঘাঁটতে ঘাঁটতে কখন যেন বেশ খানিকটা বড় হয়ে গেল মেয়েটা। বেলকুঁড়ির মতো বুকের দুধার বেড়ে উঠতে লাগলো। সেই বয়সে পাওয়া প্রথম প্রেমপত্রের সবটুকু ওর মনে পড়ে না। মনে রয়ে গেছে সম্বোধনটা, টু মাই বিলাভেড। তাকে শেষ যখন দেখেছিল বড়, বেশ খানিকটা বড় বয়সে এসে, তখন তার চুলে হালকা পাক, চওড়া সিঁথি, কালো মিশমিশে একটা মোটা গোঁফ, চোখে চশমা উঠেছে। তবে পাঞ্জাবি পরার অভ্যেসটা বদলায়নি। এই গল্পটার এখানেই শেষ। তবে যাকে নিয়ে আমার আজকের গল্প, সেই মানুষটা নন্দিনীর চেয়ে বয়সে ছোট। বুদ্ধিতে বৃহস্পতি বললে অত্যুক্তি হবে না। বড্ড আবেগী আর যত্নপিয়াসী। যখন হঠাৎ করে কারো জীবনে বড়সড় কোনো আঘাত চলে আসে, সেই জায়গা থেকে বের করে আনার জন্য কোনো মানুষ আগে থেকেই ঠিক করা থাকে বোধহয়। এটার কার্যকারণ তত্ত্বটা আমার ঠিক জানা নেই, তবে হ্যাঁ, ফলাফলটা বুঝতে পেরেছি নন্দিনীর গল্প শুনে। তোমরাও শোনো তাহলে। নন্দিনীর তখন 40 পার করে ফেলা হয়ে গেছে। সবকিছু হারিয়ে একা একটা 200 বর্গফুটের ঘর, গুটি কয়েক চেনা মানুষ আর ওর লেখার ডায়েরি ছাড়া আপাতত শূন্য। কোনো সোশ্যাল মিডিয়া কানেকশন নেই, কোনো গঠনমূলক কাজ নেই সেই অর্থে হাতে। তবে নন্দিনীর লেখা নন্দিনীর স্বাদ ছাড়ে। সে ওতপ্রোতভাবে জড়িত ওর জীবনের পরতে পরতে। ওর মান, অভিমান, কষ্ট, ভালো লাগা, হঠাৎ ভালোবাসার মানুষ, পুরনো প্রেমিক বারবার উঠে এসেছে সেই 700 ক্যারেক্টারের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে। অফিসের কাজের প্রেশার কাটিয়ে ওঠার একটা ছোট্ট প্রচেষ্টা ছিল এই 700 ক্যারেক্টারের লেখাগুলো। অনেকেই লাইক করেছে, কেউ কেউ কপি করেছে। এই কপি করা থেকেই নন্দিনীর এই মুহূর্তের জীবনে ঘটে যাওয়া কিছু মুহূর্ত, কিছু কমিটমেন্ট, অনেকটা ভালো লাগা আর ভালোবাসার বীজ কোথাও একটা রোপণ হয়েছে। অনন্য চ্যাটার্জি, অফিসের ডেটাবেসে দেওয়া নাম্বার থেকেই যোগাযোগ। সিভি সেন্ড করবে বলেও সিভি সেন্ড করেনি। উইলিং ক্যান্ডিডেটদের একটা লিস্ট তৈরি থাকে নন্দিনীর ফোনে। বলে রাখি, নন্দিনী একটা ফাইন্যান্স কোম্পানির HR পোস্টে রয়েছে। 3-5 বাদে ওর ফোন থেকে একটা রিমাইন্ডার কল যায়। অনন্য নাম্বারটা সে কারণেই সেভ ছিল। কিন্তু ব্রাঞ্চ কন্টেস্টের আওতায় পড়ে রিমাইন্ডার কল না যাওয়ায় অনন্য নাম্বারটা সেভ হয়েই থেকে যায় ফোনের কন্ট্যাক্ট লিস্টে। মাথাতেও নেই যে এই ওয়েটিং নাম্বারগুলোয় রিমাইন্ডার কল যায়নি। ঠিকঠাক সময় রিমাইন্ডার কল চলে গেলে লিস্ট অটো ডিলিট হয়ে যেত এবং এই গল্পটার উৎপত্তিও হতো না। সাধারণত হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে নন্দিনীর লেখাগুলো থাকলেও নিচে নাম কখনোই দেওয়ার অভ্যেস নেই ওর। তাই কারো পক্ষে বোঝা সত্যিই মুশকিল যে লেখাটির মালিকানা কার। এভাবেই একদিন একজনের স্ট্যাটাসে উপর থেকে দেখে নন্দিনীর মনে হলো ওর লেখাটাই যেন দেওয়া। নামটা লক্ষ্য করে দেখল অনন্য চ্যাটার্জি। ধর তক্তা মার পেরেক, অমনি ফোন করে ফেলল।
অনন্য চ্যাটার্জির ফোনে। হ্যালো। শুনুন, আপনি উইদাউট এনি পারমিশন আমার লেখাটা কি করে আপনার স্ট্যাটাসে দিতে পারেন? প্রশ্নটা অতর্কিতে ছুঁড়ে দিতেই কেল্লা ফতে। আসলে ম্যাম, স্ট্যাটাসের লেখাটা দেখে আমার খুব ভালো লেগেছিল। আমি ভেবেছি সবাই তো কপি পেস্ট করেই নানা লেখা দেয় স্ট্যাটাসে, তাই আমিও দিয়ে ফেলেছি। আপনার স্ট্যাটাসের প্রত্যেকটা লেখাই কিন্তু খুব সুন্দর। আচ্ছা ম্যাম, এগুলো কি সব আপনার লেখা? হ্যাঁ। হঠাৎ আদুরে গলায় আবদার করে বসলো অনন্য। দিদি বলছি, আমাকেও একটা ব্যর্থ প্রেমের স্ট্যাটাস লিখে দেবে গো। দেখুন, আমি কিন্তু প্রফেশনাল। আমাকে দিয়ে লেখাতে হলে তার জন্য পে করতে হবে। তুমি কাজ টাজ কিছু করো? না দিদি, বাবার হোটেলে খাই। এ নিয়ে তো সারাক্ষণ বাড়িতে কথা শোনায় সবাই আমাকে। প্রত্যেকটা স্ট্যাটাস পিছু কিন্তু আমাকে 10 টাকা করে দিতে হবে। ও দিদি, আমি তোমাকে সাক্ষাতে বিরিয়ানি খাইয়ে দেবো। আমাকে দাও না গো স্ট্যাটাসটা লিখে। তোমার দিদি কিন্তু ভেগান, বিরিয়ানি খায় না। দুদিন বাদে আবার কল করে অনন্য। দিদি আমাকে স্ট্যাটাসটা লিখে দিলে না? আরে দাঁড়া রে বাপু, দেবো বলেছি যখন দেবো, এত ব্যস্ততা কিসের? আবার ঠিক দুদিন পর কল করে অনন্য। দিদি তোমার অফিস থেকে বের হতে পারবে? তাহলে তোমার সঙ্গে দেখা করব। সাক্ষাতে তোমাকে বলবো আমার জীবনের ঘটনাগুলো, তাহলে তোমার লিখতেও সুবিধা হবে। না রে, আমার মিটিং আছে। তোমার অফিসে কি সারাদিন ধরেই মিটিং হয়? বলো না কখন বেরোবে। আরে দাঁড়া রে বাপু, এদের একবার মিটিং শুরু হলে কখন যে শেষ হয় তার কোনো ঠিক ঠিকানা নেই। সেদিনের ঘটনাটা যদি না বলি তাহলে অনন্যর সঙ্গে নন্দিনীর প্রথম দেখার আকস্মিকতাটা তোমরা বুঝবে না। তখন নন্দিনী একজনের প্রেমে হাবুডুবু খাচ্ছে। সে দেখা করতে বলেছে 4টের সময়। তার দুদিন আগে থেকে ঝামেলা চলছে। ঝামেলাটা কি নিয়ে সেটা নন্দিনী আজও যদিও আবিষ্কার করতে পারেনি, তবু তার কথা মতো তার অফিসের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে নন্দিনী। সে জানে নন্দিনী সারা দিনের অভুক্ত একটা মানুষ, নার্ভের ওষুধটাও খায়নি। সবকিছু শুনে বলেছিল, 4টের সময় কোথাও একটা আমরা বসবো, আর আমার সামনে বসেই কিন্তু তুই ওষুধ খাবি, হ্যাঁ? নন্দিনী ভেবেছিল যাক, এবার হয়তো ভুল বোঝাবুঝি যা থাকবে মিটে যাবে। পাগলের মতো ছুটতে ছুটতে 4টের সময় গিয়ে হাজির হলো অফিসের বাইরে। পাশের চায়ের দোকানে তার নাম করে জিজ্ঞাসা করলো বেরিয়েছে নাকি। বলল না, ওদের দেরি হবে বেরোতে। একটা বাঁধানো বটগাছের নিচে হনুমানজির একটা সিঁদুর মাখা ছবির সামনে বসে বসে 1 প্যাকেট সিগারেট শেষ করে ফেলল নন্দিনী। 6:30টায় মানুষটা বের হলো অফিস থেকে। এই বেরোতে দেখাটাই শেষ দেখা। তারপর কিভাবে যে ভিড়ে মিশে গেল, হারিয়ে গেল, নন্দিনী বুঝতেই পারল না। রাস্তার লোকজনদের কাছ থেকে ফোন চেয়ে পাগলের মতো ফোন করছে নন্দিনী ওর নাম্বারে। ছুটোছুটিতে রাস্তার লাইট পোস্টে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে গেল নন্দিনী রাস্তার উপর। তারপর আর খোঁজেনি। নন্দিনীর মন বলল, বেরিয়ে পড়, আর দাঁড়াস না। অটোতে উঠেই নন্দিনী ফোন করে বসল অনন্যকে। তুই কোথায় আছিস? কি হয়েছে দিদি? তোমায় কি কেউ কিছু করেছে? এই তুমি ঠিক আছো? প্লিজ বলো না দিদি, শেয়ার করো সবটা। আমি যদি তোকে বলি এক্ষুনি আয় আমার কাছে, আসতে পারবি? ইফ আই সে ইউ দ্যাট আই নিড ইউ রাইট নাও, আসতে পারবি? অনন্য বিন্দুমাত্র চিন্তা না করেই বলে ফেলল, হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। তুমি একটু ওয়েট করো, আমি আসছি তোমার কাছে। তোর দিদিকে কিন্তু একদম দেখতে ভালো না, মোটা কালো। দেখা দিয়ে কি করব? তোমার এই মুহূর্তে আমাকে দরকার বলছো, আমি এতটুকুই জানি। আর দেখা দিয়ে কি সবটা বিচার হয়? বাস থেকে নামতে গিয়ে নন্দিনী পড়ে গেল। ডান পাটা বাসের চাকার নিচে যেতে যেতে বেঁচে গেল নন্দিনীর। বাড়ির দিকে হাঁটা শুরু করতেই আবার অনির ফোন। তুমি কোথায়? তুমি ঠিক আছো তো? বাড়ি ঢুকেছো? না, রাস্তায়, বাড়ি ঢুকবো। আচ্ছা তুমি ঢুকে রেস্ট করো, আমি আর এই মিনিট 20-এর মধ্যেই ঢুকছি। দেয়াল ঘড়িতে তখন প্রায় 10:30 ছুঁই। জানলাটা খুলে দাঁড়িয়ে নন্দিনী দেখল কেটিএমে হেলমেট মাথায় দেওয়া একটা রোগাপানা ছেলে
বাড়ির দিকে তাকাতে তাকাতে সেকেন্ড গিয়ারে গাড়ি চালাতে চালাতে এগোচ্ছে। নন্দিনীর মনে হলো ওই তো অনি। ছুটে গিয়ে ফোনটা হাতে নিয়ে রিং করলো অনিকে, সাথে সাথে রিসিভ। এই, তুই কি এইমাত্র বাড়ির সামনের রাস্তাটা ক্রস করলি? হ্যাঁ, কিন্তু ব্রিজটা ক্রস করে ফেলেছি ভুল করে। আচ্ছা দাঁড়াও, আমি গাড়ি ঘুরিয়ে আসছি। বুকের মধ্যে মনে হচ্ছে কোনো একটা শীতল অথচ কঠিন হাওয়া খেলে বেড়াচ্ছে। বাড়ির নিচে গাড়িটা স্ট্যান্ড করিয়ে উপরে উঠে এলো অনন্য। ঘর থেকে বেরিয়ে সিঁড়ির সামনে নন্দিনী দাঁড়িয়ে আছে সিঁড়ির দিকে চেয়ে। তখনই হাতে হেলমেট নিয়ে বছর 30-এর একটা রোগাপানা ছেলে উঠে এলো তীর বেগে। নন্দিনী যেই সিঁড়ির মুখে দাঁড়ানো, সেই সিঁড়ির মাঝ পর্যন্ত উঠে মাথা তুলে দেখেই থমকে দাঁড়ালো। এক গাল হেসে অনন্য বলল, হোয়াট দ্য, এটা তুমি? তুমি এত সুন্দর, আর আমাকে এভাবে বললে যে তুমি মোটা কালো। চল ভেতরে চল। ও জুতো খুলে ঘরে ঢুকতেই নন্দিনী জড়িয়ে ধরল ওকে। ততটাই জোরে নন্দিনীকে বুকে জড়িয়ে নিয়ে কপালে গালে চুমু খেয়ে বলল, চলো বসবে, এবার বলো তো কি হয়েছে তোমার, সবটা বলবে, আমি কিন্তু সবটা শুনবো। অনি, আমি আবার বোকার মতো কাউকে বিশ্বাস করে ফেলেছি রে। তাকে ভালোবেসেছি, যতটা আমি তাকে ভালোবেসেছি তার দ্বিগুণ সে আমায় কষ্ট দিয়েছে রে অনি। কি করেছে বলো, কি করেছে ছেলেটা তোমার সঙ্গে? পুরো ঘটনাটা বলতে বলতে বাচ্চা মেয়ের মতো ফুঁপিয়ে কেঁদে উঠল নন্দিনী। দু চোখ বেয়ে অঝরে জল পড়তে লাগলো। কাঁদো, খানিকক্ষণ কেঁদে নাও, হালকা করো নিজেকে। নন্দিনীর সেদিনের কান্নাটায় কোনো মিথ্যে ছিল না। সামনে যেই ছেলেটা বসে নন্দিনীকে দেখছে, সেই ছেলেটা কয়েক মিনিট আগে নন্দিনীর সামনে আসা একটা মানুষ। কিন্তু নন্দিনীর সেটা মনেই হচ্ছিল না। এবার গলাটা গম্ভীর করে দুহাতে নন্দিনীর চোখের জল মুছিয়ে দিয়ে অনন্য বলল, এবার চুপ, অনেকক্ষণ কাঁদতে দিয়েছি লক্ষ্মী সোনা, আর না আর না, এবার চুপ করো প্লিজ। আচ্ছা আমার ফোন থেকে ফোন করবি একটা, বেশ নাম্বার দে, কল করছি। ওরকম একটা মানুষের মুখ আমি কোনোদিন দেখতে চাই না রে অনি। অনন্য নন্দিনীকে আবার নিজের বুকে জড়িয়ে নিয়ে বলল, আচ্ছা আচ্ছা আচ্ছা, চুপ 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 চুপ। তোর দুটো চোখের মনির মধ্যে আমি সত্যিকারের ভালোবাসা দেখতে পেলাম রে। তুই তো সত্যিই ভালোবেসে ফেলেছিস রে পাগলি। কাঁদতে কাঁদতেই নন্দিনী ওর ফেলে আসা জীবনের বেশ কিছু ঘটনাও বলে ফেলেছে ইতিমধ্যে। শান্ত গলায় অনন্য বলল, বোকা রে, এভাবে ওকেও ভালোবাসতে পারে? আমি তো আমার চারপাশের মেয়েগুলোর থেকে শুধু স্বার্থটুকুকেই বেছে নিতে দেখেছি। তোর মতো কারোর থেকে যদি ভালোবাসা পেতাম আমি, তাহলে তো তাকে মাথায় করে রাখতাম। তুই 18 বছর একটা মানুষকে ভালোবেসে তার সাথে জাস্ট অ্যাডজাস্ট করার চেষ্টা করে গেলি, না পেরে তুই এত বছর বাদে তারপর বেরিয়েছিস। আর আজ 2 মাসের আলাপে একটা মানুষকে এতটাই নিজের করে ফেললি যে নিজের কথাটাও ভাবলি না। খাবার না খেয়ে, ওষুধ না খেয়ে গাড়ির নিচে পড়তে পড়তে বেঁচে ফিরে এলি। কেন কেন নিজেকে এভাবে শেষ করছিস সোনা? তুই তো এত ভালো লিখিস, এত ভালো গান করিস, নিজেকে ভুলে গিয়ে ফালতু একটা লোকের পিছনে কেন সময় নষ্ট করছিস বাবাই? কান্না বন্ধ করে ওর মুখের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল নন্দিনী। মায়া ভরা গলায় অনন্য বলল, কি বলবি বল, চুপ করে থাকিস না, কথা বল। আরে মনে যা আছে বল আমাকে। মারতে যদি ইচ্ছে হয় তো মার, যা ইচ্ছে হয় কর, কিন্তু প্লিজ চুপ করে থাকিস না বাবাই। নন্দিনী দু চোখে টলটলে জল নিয়ে বলল, আমি কি খুব ইমপারফেক্ট রে অনি? আমি কি অনি? আমাকে কেন কেউ দুমড়ে মুচড়ে ভালোবাসতে পারে না রে অনি? কেন কেন সবাই আমাকে কারণ না বলেই মাঝপথে ফেলে চলে যায় রে? নন্দিনীর গাল দুটো নিজের 2 হাত দিয়ে চেপে ধরে অনন্য বলল, কে বলেছে বাবাই তুই ইমপারফেক্ট?
তোর মতো পারফেক্ট পৃথিবীতে একটা মেয়েও নেই। আমার মেয়েদের সঙ্গে মেলামেশার পরিধিটা অনেকটা বড়। তাদের কারো মধ্যে এভাবে ভালোবাসার মানুষ আমি খুঁজে পাইনি। একটা কথা বলবো তোকে? হুম। তুই আমাকে ভালোবাসতে পারবি না বাবাই? দেখ, আমি 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 খুব সাধারণ একটা ছেলে। আহামরি বিলাসিতা আমি তোকে দিতে পারবো না, কিন্তু তোর মতো করে তোকে ভালোবাসতে আমি পারবো বাবাই, বিশ্বাস কর। অনন্যর হাত দুটো সরিয়ে দিয়ে ওর বুকের মধ্যে সেঁধিয়ে গেল নন্দিনী। প্রাণপণে বুকের মধ্যে চেপে ধরে রাখল অনন্য। নন্দিনীর কপালে চুমু দিতে লাগলো অবিরাম। অনি, আমার ভালোবাসাটা যে বড় ভয়ঙ্কর। আমি নিজেকে ভেঙে চুরেই ভালোবাসি। তাতে কখনো অনেকটা পাগলামি থাকে, আবার কখনো অভিমান লুকিয়ে থাকে। তুই এরকম একটা মানুষকে নিয়ে চলতে পারবি না রে অনি। তুই এখনো ছোট, খুব চঞ্চল, আমাকে বুঝতে পারবি না এত সহজে। হ্যাঁ, এটা ঠিক। আমি আমি একটু চঞ্চল, ভুল করে ফেলতেই পারি, কিন্তু তুই পারবি না আমাকে তোর ছাঁচে ফেলে ঠিক তোর মতো করেই তৈরি করে নিতে? বল না, বল না, পারবি না সোনা? কি হলো বল? অনি, আমার চাওয়াগুলো খুব ছোট ছোট। আমি খুব ছোট ছোট জিনিসেই খুশি হই। অনি, আমি যখন বৃষ্টিতে ভিজবো, আমি চাই আমার পাশে আরেকটা মানুষও ভিজুক, যে নিঃশব্দে আমাকেই দেখবে। আমাকে প্রপোজ করার সময় তার হাতে গোলাপের পরিবর্তে একগোছা সাদা বুগেনভেলিয়া থাকবে। আমাকে কোনো দিন সে বাধা দেওয়ার চেষ্টা করবে না। সে বলবে, তুমি ওরও ঘুড়ির মতো। পাশে তাকিয়ে দেখবে তোমার পাশে আরও একটা ঘুড়ি উঠছে। জানবে সে আমি। অনি, অনি, পারবি পারবি এমনটা হতে? তোর মতো এত সুন্দর করে বলতে পারবো না আমি কি চাই, তবে আমিও চাই আমার মতো একটা মাহারা ছেলের সমস্ত ছোট ছোট আবদারগুলো সে মানুক। ভীষণ জ্বরের ঘরে আমি তার পেটটা জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখে একটু শান্তির ঘুম ঘুমোতে চাই, ব্যাস। জ্বরের ঘরে সে আমার জলপট্টি হবে, আর ভুল পথ থেকে শাসন করে ঠিক পথে নিয়ে আসবে তার মতো করে, ব্যাস। এইটুকুনি আমার চাওয়া। এই সমাজ, আত্মীয় পরিজন কেউ বুঝবে না, কোনো দিন না। আমাদের গতে বাঁধা জীবন, সিঁদুর, আলতা, বেনারসির আড়ালে সব সম্পর্কগুলো চাপা পড়তে পড়তে একটা সময় সমাজ উপরে ফেলে দেয় দুটো মানুষকে, দুটো সম্পর্ককে। তারপর ছিন্নমূল মানুষ দুটোর খোঁজ আর কেউ রাখে না। তারা কি আদেও সারভাইভ করতে পারলো কি না কেউ জানতেও চায় না। জানি, জানি বাবাই। এত উত্তেজিত হোস না প্লিজ। আজ তোকে সংক্ষেপে আমার জীবনটুকু বলি, শোন। আমার মা 14 বছর বয়সে আমাকে ছেড়ে চলে যান। প্রচুর সম্পত্তির মালিক উনি। আমাকে নিয়ে যেতে চেয়েছিলেন নিজের সঙ্গে, কিন্তু আমি আমার বাবাকে ছেড়ে যেতে পারিনি। বাবা ছোট থেকে কোনো কিছুতেই বঞ্চিত করেননি আমাকে। উইকেন্ডে ট্রিঙ্কাস, মোকাম্বো এই ছিল আমার ঘোরার জায়গা। কিন্তু এই লোভে নয়, বাবা খুব ভালো মানুষ, সেই কারণেই তাকে ছেড়ে যেতে মন চায়নি। আজ আমি গভর্নমেন্ট জব করি, আমার নিজের সমস্ত খরচা আমি নিজেই মেটাতে পারি। হঠাৎ আমার জীবনে একটা মেয়ে এলো, তার মধ্যে মাকে খুঁজেছিলাম। এটা তো অনেক দূরে, সে তো আমাকে বুঝলই না। আমাকে চূড়ান্ত অসম্মান, অপমান, মিথ্যে সব কিছুর বেড়াজালে আটকে রেখে চলে গেল মেয়েকে নিয়ে। তাই তোর মতো আমিও ছিন্নমূল বাবাই। ছিন্নমূল মানুষের খোঁজ কেউ রাখে না, এ কথা ঠিক আমি মেনে নিয়েছিলাম। কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দিবি? বল। আচ্ছা, দুটো ছিন্নমূল মানুষ যদি একসঙ্গে হয়, তারা আমার মতে এই পৃথিবী জয় করতে পারে, পারে না? না, তুই বল। আচ্ছা নন্দিনী, সমস্ত নিয়ম ভেঙে দিয়ে যদি নিজেদের একটা নতুন নিয়ম তৈরি করি আমরা,
নিজেদের ভালো থাকার উপায়গুলো অনুসন্ধান করে নিজেদেরকে খুশি রাখতে চেষ্টা করি। হাঁটতে হাঁটতে হাঁপিয়ে পড়লে হাতে হাত রেখে একটু জিরিয়ে নেওয়া। পারে না? বল না, পারে না নন্দিনী? হ্যাঁ, পারে, পারে তো বল। অনি, অনি সত্যি বলছিস? সত্যি? আমিও আমিও এরকমটাই চাই। আমিও চাই একটা কাঁধ, একটা হাত শেষ পর্যন্ত কোথাও থেকে যাক। আমরা পারবো, আমরা আমরা নিশ্চয়ই পারবো। দুটো ছিন্নমূল সমাজ বিচ্যুত মানুষ মিলে একটা নতুন দৃষ্টান্ত তৈরি করতে পারবো না? বল, পারবো? তুই সঙ্গে থাকলে আমরা নিশ্চয়ই পারবো। স্টোরি শেডস অরিজিনালস প্রেজেন্স লাভেরিয়া, দি এরিয়া অফ লাভ। লাভেরিয়াতে আজ তুমি শুনলে গায়ত্রী বসুর লেখা শুধু তোমাকে চাই। গল্পের বিভিন্ন চরিত্রে ঝুমা, সৌমজিৎ, মৈত্রী। আসবো আগামী সপ্তাহের বৃহস্পতিবার রাত ঠিক 9:40-এ। ততক্ষণ পাশে থাকুন, সুস্থ থাকুন, প্রেমে থাকুন এবং শুনতে থাকুন লাভেরিয়া।